ভার্সিটির মাঠে আনমনে বসে কিছু ভাবছিল আদিরা। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বরে ভড়কে গেল, Hey, Miss Purple Queen. Do you want to dance with me? ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতে চাইল আদিরা। সচরাচর এমন ধরনের কথা তাকে কেউ কখনো বলেনি, তাই পরখ করতে চাইল। তাছাড়া সেই পার্পল রঙের ড্রেস পরেছে, ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছে তার। সে শুনেছিল ভার্সিটিতে নাকি র্যাগ করা হয়, আর তখন নাকি সিনিয়ররা নাম ধরে না ডেকে বিভিন্ন নিকনেম নিজেরা দিয়ে তারপরে ডাকে। আদিরা সহজ সরল ঝুট ঝামেলাহীন চলতে পছন্দ করে। আজ 14 দিন হলো সে এই ভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস করছে। আদিরা পেছনে ফিরে একদল ছেলে মেয়েকে দেখে সন্দিহান হয়ে রইল। তৎক্ষণাৎ আবারও সেই সম্মোহন করা কণ্ঠস্বর কানে ভেসে এলো, কি হলো? কোথায় হারালে? জবাব দাও। থতমত খেয়ে যায় আদিরা। তার কপাল বেয়ে গড়িয়ে পড়ল সূক্ষ্ম ঘামের রেখা। ওড়নার কোনা দিয়ে অতি সন্তর্পণে তা মুছে নেয় সে। আদিরা আমতা আমতা করে বলে, না মানে আমি। আদিরাকে ঘাবড়ে যেতে দেখে বাঁকা হাসে কণ্ঠস্বরের অধিকারী ছেলেটি। হাসির কারণে সামনের আঁকা বাঁকা গজ দাঁতগুলো সুস্পষ্ট হয়। এবার ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে মেয়ের মধ্যে থেকে একটা মেয়ে এসে ছেলেটির বাম বাহু জড়িয়ে ধরে। আদিরার দিকে মুখ বাঁকিয়ে বলে ওঠে, এইসব মেয়ের পেছনে সময় নষ্ট করো না মার্সাদ বেবি। আমি আছি তো তোমার ডান্স পার্টনার হতে। লেটস গো। মেয়েটা মার্সাদকে টেনে নিয়ে যেতে নিলে মার্সাদ আস্তে করে হাত ছাড়িয়ে নিয়ে বলে, দেখ সামিরা, আমি সময় নষ্ট করছি নাকি করছি না সেটা আমি বুঝে নেব। আর পরশুদিন আমি কার সাথে ডান্স করবো সেটা আমি ডিসাইড করবো। ইউ বেটার কিপ শার্ট। সামিরার ফর্সা মুখশ্রী রাগে ও অপমানে রক্তিম হয়ে ওঠে। সামিরা সেখান থেকে রাগে গটগট করে চলে যায়। আদিরা নীরব দর্শকের মতো সবটাই দেখলো। সামিরা নামক মেয়েটি চলে যাওয়ার পর একটি ছেলে এসে মার্সাদের কাঁধে হাত রেখে বলে, সামিরাকে রাগিয়ে ভালো করিস নি। সামিরা কি কি করতে পারে তা তোরও ধারণা আছে খানিকটা। ওর বাবাকে। ছেলেটিকে হাত দিয়ে থামিয়ে দিয়ে মার্সাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, মার্সাদ সামিরা রাগ বা কাজকে ভয় পায় না। আবার যা মনে হবে তাই করবো। তোর ভালো না লাগলে যেতে পারিস, তাও সামিরার হয়ে কথা বলতে আসবি না। ছেলেটি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। মার্সাদ আবারও আদিরাকে বলে, তোমাকে আমার সাথে ডান্স করতে হবে মিস পার্পল কুইন। বি প্রিপেয়ার। আদিরা নিজের স্বর্ণালীতে খানিকটা জোর এনে ভয়ে ভয়ে বলে, আমি নাচতে পারি না ভাইয়া, প্লিজ ভাইয়া। আমার দ্বারা কোনো ভুল হলে মাফ করে দিন। আমি আর কখনো এমন ভুল করবো না, কথা দিচ্ছি আমি। মার্সাদ সন্দিহান কণ্ঠে বলে। কিন্তু তুমি কি ভুল করেছো? মার্সাদের সাথে থাকা ছেলে মেয়েরা হেসে ওঠে। আর একটা মেয়ে বলে, কলেজ না বুঝেছো, ভার্সিটিতে র্যাগ হয়। আমরা তো তোমাকে র্যাগ দিচ্ছি বলতে খুব কম, আর এই অফার সবাই লুটে নেয় জানো। হ্যান্ডসাম ড্যাশিং বয় মার্শাদ ঈর্ষায় সবাইকে নিজের ডান্স পার্টনার বানায় না। যে মেয়েটাকে রেখে চলে যেতে দেখলে সে এতদিন মার্শাদের ডান্স পার্টনার হতো। এবার মার্শাদ চাইছে না সামিরার সাথে ডান্স করতে। আগের বারও মার্শাদের জন্য ডান্সে পার্টিসিপেটই করেনি। আখি পল্লব নোনা জলে ভারী হয়ে আসে আদিরার। মিনতি করে বলে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি ঢাকা শহরে নতুন, পড়ালেখার জন্য বাড়ি থেকে বহু বাধা পেরিয়ে এসেছি। দয়া করে আমাকে কারোর চোখে বিষ বানাবেন না। আমার এখানে থাকা মুশকিল করে তুলবেন না। মার্শাদ নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। চোখে মুখে রক্তিম রাগের আভাস তার। তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে না, ভালোভাবে বলার পর যখন শুনুনি তাই তোমাকে ডান্স করতেই হবে। ক্লাস শেষে অডিটোরিয়ামে চলে আসবে বিকেল 4টায়। মাইন্ড মাই ওয়ার্ড মিস পার্পল কুইন। মার্শাদ পকেটে হাত গুজে স্থান ত্যাগ করে। ওর পিছু পিছু বাকিরাও যায়, কিন্তু একটা মেয়ে থেমে গিয়ে আদিরার কাছে এসে নরম স্বরে বলে, তোমার সামিরাকে ভয় পেতে হবে না। সামিরার অত ক্ষমতা নেই যে সে মার্শাদের পাখিকে ছুবে। মেয়েটি চলে গেলে আদিরা ধপ করে নরম ঘাসের চাদরে আচ্ছাদিত মাঠে বসে পড়ে। মেয়েটি কি বলে গেল তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে তো ভীত হয়ে আছে, সামনে তার জন্য কি অপেক্ষা করছে তার ভয়ে। আদিরা গ্রাম থেকে এসেছে। ওর বাবা নিজের মুদির দোকান করে দিন চালায় কোনো রকম, আর মা গৃহিণী। ও কিছু হাতের কাজ করে। স্কুল কলেজের উপবৃত্তি ও নিজের হাতের কাজ বিক্রি করে লেখাপড়ার খরচ চালাতো সে। ভার্সিটিতে ভর্তির ফিটাও তার মা বাবা অর্ধেকটা ধার দেনা করে এনে দিয়েছে। 1 মাসের মধ্যে সেই টাকা পরিশোধ করতে হবে।
আদিরার পুরো নাম আদিয়া আদওয়া। বাবা মায়ের বড় মেয়ে সে। ছোট একটা ভাই আছে, ক্লাস 3-তে পড়ে। ভার্সিটিতে ভর্তির পরীক্ষা সে দিতে চায়নি, কিন্তু তার কলেজের শিক্ষকরা নিজেরাই আদিরার রেজাল্ট দেখে ঢাকার 2টো ভার্সিটির ফর্ম ফিল আপ করে দিয়েছে। যাতায়াতের খরচটাও দিয়েছে। ভর্তির টাকাও দিতে চেয়েছিল, কিন্তু আদিরা নেয়নি। তারা আদিরাকে পড়ালেখা ছাড়াও অনেক সহযোগিতা করেছে, যার ঋণ আদিরা কখনোই পরিশোধ করতে পারবে না। ব্যাগে থাকা ফোনের রিংটনের শব্দে ধ্যান ভাঙে আদিরার। ফোনটা বের করে দেখে তার মা ফোন করেছে। আজ তার পড়ালেখা করার পিছনে মূল যে মানুষটির অবদান বেশি, সে হলো তার মা। মেয়েকে যেখানে সবাই বোঝা ভাবে, সেখানে তিনি মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস মা? কালকে ফোন করতে পারিনি, ফোনের চার্জ ও টাকা ছিল না রে। তুই খাওয়া দাওয়া ঠিক মতন করছিস তো? ওখানে সমস্যা হচ্ছে না তো? আদিরার মন প্রশান্তিতে ভরে উঠল। মায়ের ডাক সন্তানের মনে জমে থাকা ভয় ভীতি এক চুটকিতেই দূর করে দেয়। আদিরা আদুরে কণ্ঠে বলে, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে ফোন করে না পেয়ে খুব চিন্তিত হয়ে গেছিলাম। ভেবেছিলাম ওখানে আবার কোনো ঝামেলা হলো কিনা। তুমি কেমন আছো? আর বাবা ও ভাইয়া কেমন আছে? আদিরার মা মেয়েকে জানাতে চায় না যে ওর ছোট ভাইটার জ্বরে খুব খারাপ অবস্থা হয়েছিল। তাহলে আদিরা দূরে থেকে খামোখায় চিন্তা করবে। উনি মলিন কণ্ঠে বলেন, সব ঠিক আছে মা, তুই মন দিয়ে পড়াশোনা কর, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। রাখি, তোর বাবা চলে আসবে একটু পরে দুপুরে খাবার খেতে, রান্না বসিয়ে আসছি। আদিরাও তার মাকে বিদায় জানিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। ভার্সিটি শেষে আজ একটা টিউশন করাতে যাবে সে, তাই আগে আগে যাবে একটু। মেসে তার রুমমেট এক আপু তাকে একটা কম টাকার টিউশন খুঁজে দিয়েছে। মাসে 2,500 টাকা দিবে বলেছে। ওই আপুর জন্য এটা কম, তাই তিনি আদিরাকে দিয়ে দিয়েছেন। ভার্সিটি শেষে আদিরা টিউশন করাতে চলে যায়। সে বেমালুম মার্শাদের কথা ভুলে বসেছে। রাগে অগ্নিশর্মা হয়ে সামনে থাকা বেঞ্চে সজোরে লাথি মেরে ফেলে দিল মার্শাদ। অডিটোরিয়ামে উপস্থিত সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজ নিজ স্থানে থেমে যায়। মার্শাদ ইশরাকের রাগের পরিসীমা যে কতটুকু, এটা সকলেরই জানা। 1 বছর আগে ওই অডিটোরিয়াম সাক্ষী ছিল তার রাগের। মার্শাদ হুঙ্কার ছেড়ে বলে, ওই মেয়েটাকে এই মুহূর্তে আমার সামনে দেখতে চাই। ওরা এত বড় সাহস যে মর্শাদের কথা উপেক্ষা করে। সালিম, যা জিওলজি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে ক্লাস থেকে খুঁজে নিয়ে আইতো ওই মেয়েটাকে। মার্শাদের চিৎকারে সেলিম বিনা প্রতি উত্তরে বেরিয়ে যায় আদিরাকে খুঁজতে। সেলিম মার্শাদের একবার জুনিয়র, মার্শাদকে অনেক সম্মান করে। তাছাড়া সেলিমের বাবার কিডনির অপারেশনের টাকা মার্শাদ নিজে দিয়েছে। সেলিম অনেক কৃতজ্ঞ মার্শাদের প্রতি। সেলিম বেরিয়ে যাওয়ার সাথে সাথে অডিটোরিয়ামে সামিরার আগমন ঘটে। সামিরা অট্টহাসিতে হাততালি দিতে দিতে অডিটোরিয়ামে প্রবেশ করে। মার্শাদ সামিরাকে দেখে দাঁতে দাঁত চিপে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। সামিরা মার্শাদের সামনে দাঁড়িয়ে তাচ্ছিল্য হাসে, তারপর বলে, দেখলে তো, মেয়েটা তোমাকে পাত্তাই দিল না। এখনও সময় আছে মার্শাদ বেবি, আমাকে ডান্স পার্টনার বানাও। ওসব সস্তা থার্ড ক্লাস মেয়েদের পেছনে পড়ে থেকে নিজের পারফরমেন্স নষ্ট করো না। ইউ বোথ ক্যান বি এ গ্রেট কাপল লাইক বিফোর। মার্শাদ সামিরার দিকে এক কদম এগিয়ে গিয়ে হিসিয়ে বলে, নেভার এভার এগেইন, জাস্ট স্টে হিয়ার ফর মি। আমাকে রাগিও না, নিজের লেহাজে থাকো। ভুলে যেও না তোমাকে সহ্য করার কারণ কি। মার্শাদ আর একটা বেঞ্চে ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায়। পথিমধ্যে সেলিম ভয়ে ভয়ে তাকে জানায়, ভাই, পুরো জুয়েলারি ডিপার্টমেন্ট ফাঁকা, কেউ নেই, মনে হয় মেয়েটা চলে গেছে। মার্শাদ রাগে দেয়ালে ঘুষি মারে। মার্শাদকে শান্ত করতে পারবে এখন একমাত্র তার বেস্ট ফ্রেন্ড আহনাফ ও মার্শাদের ছোট বোন মাহি। কিন্তু মাহি এখন চারুকলা ভবনে। সুযোগ পেলেই মাহিরা চারুকলা ভবনে চলে যায় ছবি আঁকতে, এবং তখন নিজের ফোনও বন্ধ করে রাখে। মাহিও এবার এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে জুলজি ডিপার্টমেন্টে। উপায় না পেয়ে আহনাফকে ডাকতে ফুটবল মাঠে দৌড় দেয় একজন। আদিরা পায়ে হেঁটে ঠিকানা খুঁজতে খুঁজতে বহু কষ্টে ঠিকানা খুঁজে পেয়েছে শেষমেশ। প্রায় 40 মিনিট সে এই গলি ওই গলি খুঁজে বেরিয়েছে। এত বড় বড় অট্টালিকার ভিড়ে ছোট চড়ুই পাখির মতো সে। আদিরা স্টুডেন্টদের বাসার ড্রয়িং রুমে বসে আছে। পড়ানোর সময় বিকেল 5টা। আদিরা স্টুডেন্টের মাকে আস্তে করে ডাক দিয়ে বলে, আন্টি কিছু মনে করবেন না,
আমাকে নামাজের জন্য একটা জায়নামাজ দেবেন? আসলে আমি ভার্সিটি থেকে মেসে গিয়ে নামাজটা পড়ে আসতাম, কিন্তু আজ প্রথমবার আসবো, আর চিনিও না, তাই আর কি। স্টুডেন্টের মা খুশি মনে আদিরাকে ভেতরের রুমে নিয়ে যায়, তারপর নামাজের জায়নামাজ দেয়। আদিরা সেখানে নামাজ আদায় করে নেয়। এরপর আদিরা তার ক্লাস 3-তে পড়ুয়া স্টুডেন্টকে পড়ায়। পড়ানো শেষে স্টুডেন্টের মা আদিরাকে বলে, তুমি যদি সপ্তাহে 4 দিন একটু বেশি সময় নিয়ে পড়াও, তবে আমি তোমাকে আরও 1,500 টাকা বাড়িয়ে দিব। যে তোমাকে ঠিক করে দিয়েছে সে সপ্তাহে 3 দিন ঘড়ি ধরে 1 ঘন্টা পড়াবে বলেছিল, তাই আমি কম করে বেতন বলেছি। জানি একটু বেশি কম হয়েছে, তবে ক্লাস 3-র বাচ্চার 6টা সাবজেক্ট 1 ঘন্টায় কভার করা সম্ভব না, তার উপর মাত্র 3 দিন পড়াবে। তুমি যদি সপ্তাহে 4 দিন কম করে হলেও 1.5 ঘন্টা করে পড়াও, তবে আমি তোমাকে 4,000 টাকা করে দেব। রাজি তুমি? আদিরার মনে ঈদের চাঁদ দেখার মতো খুশির ঝিলিক দেয়। তার জন্য তবে ভালোই হবে, আর একটা টিউশন জোগাড় করতে পারলে সে বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারবে। যে মেসটাতে সে থাকে সেখানে এক রুমে 6 জন থাকে, তাই ভাড়া কিছুটা কম। আদিরা রাজি হয়ে যায়। টিউশন শেষে আদিরা মেসে ফিরে ক্লাসের পড়া যতটুকু নোট করতে পেরেছে সেটুকু পড়ে নেয়। বই কেনার টাকা এখনো জোগাড় হয়নি তার। লাইব্রেরি থেকে এখন নিয়ে তারপরে পড়বে সে। পরের দিন আদিরা ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর সামনের রাস্তায় কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে যাওয়ার সময় মাটিতে বিছিয়ে থাকা রক্তিম ফুলগুলোর থেকে একটা কৃষ্ণচূড়া ফুল তুলে নিতে যায়। হাঁটু নুইয়ে বসেছে মাত্র, তখনই একটা বলিষ্ঠ হাত সেই ফুলটাকে তুলে নেয়। আদিরা চমকে যায়। মাথা উঁচু করে সামনে গতকালকে ছেলেটাকে দেখে ভয় পেয়ে যায় সে। ছেলেটার মুখে বাঁকা হাসি। কৃষ্ণচূড়া ফুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে। আদিরা উঠে দাঁড়িয়ে যায়। তার গতকালকের কথা মনে পড়ে যায়। ভয়ে ওড়না খিচে আছে সে। চলে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই মার্শাদও উঠে দাঁড়ায়। তারপর বাঁকা হাসি দিয়ে বলে, পার্পল কুইন দেখছে আজ কৃষ্ণচূড়ার রঙে নিজেকে রাঙিয়েছ, এত আনন্দ মনে। চলো আনন্দ আর একটু বাড়িয়ে তুলি নাচের মাধ্যমে। আনন্দে মানুষ যেমন নাচে তেমনি তুমিও নাচবে। চলো চলো। আদিরা ঢোক গিলে এক কদম পিছিয়ে যায়। আশেপাশে আর কেউ নেই, একটু দূরে মানুষজন আছে। এমনিতেও আছে একটু জলদি এসেছে লাইব্রেরিতে যাওয়ার জন্য। আদিরাকে পিছিয়ে যেতে দেখে মার্শাদ চমৎকার হাসে। তারপর শান্ত স্বরে বলে, বাহ, এত ভয় পাও? তাহলে কাল কেন অডিটোরিয়ামে আসলে না? আমাকে ভয় পেলে তো আমার কথা মানাচ্ছিল, তাই নয় কি? আদিরা হাত দিয়ে নাকের উপর জমা বিন্দু বিন্দু শ্বেতকণা মুছে নেয়। সে আর এক কদম পিছিয়ে যায়। তারপর মার্শাদও সামনে এগোয়। এভাবে আর 2 কদম পেছানোর ফলশ্রুতিতে কৃষ্ণচূড়া গাছের সাথে পিঠ থেকে যায় আদিরার। মার্শাদ আদিরার থেকে 1 হাত দূরত্বে গাছের সাথে নিজের ডান হাত দিয়ে ভারসাম্য রক্ষা করে দাঁড়ায়। মার্শাদ ঝুঁকে আসে আদিরার দিকে। তার উত্তপ্ত গরম নিঃশ্বাস আদিরার চোখে মুখে পড়ছে। আদিরা জড়সড় হয়ে নিজের ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। পা যেন তার বরফের ন্যায় জমে গেছে। ছুটে পালানোর মতো সাহস ও শক্তি কোনোটাই পাচ্ছে না। মার্শাদ আদিরার মুখবয়বে ভয়ের রেশ দেখে বাঁকা হেসে বলে, এত ভয় পেও না মেয়ে। যাও, তোমাকে মাফ করতে পারি একটা শর্তে। যদি তুমি এই মুহূর্তে আমার সাথে চলো। এখন ভেবে নাও কী করবে। আমি তো তোমাকে অপশন দিলাম, হয় এখন আমার সাথে যাবে, নয়তো কঠিনতম শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করবে। আদিরা ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলে, কাল আমার খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল ভাইয়া। আমি এমনিতেও নাচ জানি না, কিন্তু আমাকে মাফ করে দিন। ওই আপুটার সাথে না হয় নাচুন, বা অন্য কারোর সাথে আমাকে ছেড়ে দিন।